নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। ভারতের জাতীয় নিরাপত্তা কি এবার এক নতুন দিগন্তের পথে? পশ্চিমবঙ্গ এবং অসমের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ কি প্রতিবেশী দেশ বাংলাদেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে? একদিকে অমিত শাহর করা ডেডলাইন, অন্যদিকে বিএসএফের জন্য 600 একর জমি বরাদ্দ। ভারতের এই অ্যাগ্রেসিভ মুড দেখে খোদ বাংলাদেশের সংসদেই শুরু হয়েছে হাহাকার। আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারত তার সীমান্তকে দুর্ভেদ্য করার পথে এগোচ্ছে এবং কেন এই ইস্যুতে বাংলাদেশ চীনের শরণাপন্ন হচ্ছে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই এই নিউজ আর্টিকেলের হেডলাইনটি খুব ভালো করে দেখুন। এটি কোনো সাধারণ মিডিয়া রিপোর্ট নয়। বাংলাদেশের সংসদ সদস্য আখতার হোসেন সরাসরি তাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারতের প্রতিবেশী রাজ্যগুলোতে রাজনৈতিক পরিবর্তনের পর লক্ষ লক্ষ মানুষকে পুশব্যাক করা হতে পারে। বিষয়টি কতটা সংবেদনশীল এবং কতটা গভীর হলে একজন দায়িত্বশীল সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের রিফিউজি ক্রাইসিস বা শরণার্থী সংকটের সতর্কতা দেন, তা কি একবারও ভেবে দেখেছেন? আসলে এই আতঙ্কের মূল কারণ হলো ভারত সরকারের এক অনড় এবং স্পষ্ট বার্তা। জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে এবার আর কোনো লুকোচুরি বা আপোষ করা হবে না। বিগত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গ এবং অসম এই দুটো রাজ্যের সীমান্ত দিয়ে যেভাবে অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ বা ইল্লিগাল ইনফিল্ট্রেশন হয়েছে, তা ভারতের জনবিন্যাস এবং নিরাপত্তার জন্য বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত এবার সেই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা সমস্যা উপড়ে ফেলতে জিরো টলারেন্স নীতি বা জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছে। পরিস্থিতি এতটাই গম্ভীর যে বাংলাদেশের হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে তাদের এনএসএ খলিলুর রহমান পর্যন্ত সবাই এখন এই একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলে লবিং শুরু করেছেন। তাদের বয়ানে স্পষ্ট ফুটে উঠছে যে ভারতের এই অ্যাকশন প্ল্যান ঢাকাকে আতঙ্কিত করে দিয়েছে। তারা এটাকে কেবল একটি অভ্যন্তরীণ নির্বাচনী ইস্যু হিসেবে দেখছে না, বরং দেখছে এক বিশাল ভূরাজনৈতিক পরিবর্তন হিসেবে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, ভারত কি তার সার্বভৌমত্ব রক্ষা করতে এবং নিজের সীমান্তকে দুর্ভেদ্য করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্রের অনুমতির তোয়াক্কা করবে? নাকি অদ্ভুত অথচ বাস্তব সত্য এটাই যে ভারত এখন নিজের শর্তে নিজের সীমান্ত রক্ষা করতে শিখে গেছে? একবার ভারত সরকারের বর্তমান অ্যাকশন প্ল্যানটার দিকে ভালো করে লক্ষ্য করুন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফকে অত্যন্ত কঠোর এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আগামী ৪৫ দিনের মধ্যে যেখানে যেখানে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব, সেই কাজ যেন যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হয়। ভাবুন একবার, মাত্র ৪৫ দিনের ডেডলাইন। এটি প্রমাণ করে যে সরকার এবার কতটা সিরিয়াস। পশ্চিমবঙ্গ সীমান্তে এতদিন জমি বরাদ্দের যে দীর্ঘসূত্রিতা বা প্রশাসনিক জটিলতা ছিল, তা এখন কার্যত অতীত। সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রায় ৬০০ একর জমি সরাসরি বিএসএফকে বরাদ্দ করা হবে, যাতে সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি বাড়ানো যায় এবং একটি মশাও যেন অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে। এতদিন যে এলাকাগুলো ওপেন বর্ডার হিসেবে পরিচিত ছিল, সেখানে এখন হাইটেক সার্ভেলেন্স এবং নিশ্ছিদ্র ফেন্সিংয়ের প্রস্তুতি চলছে। এখানেই শেষ নয়, আলোচনার পারদ আরও ছড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে অসমের এই বিখ্যাত ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট মডেল এবার পশ্চিমবঙ্গ সীমান্তেও সমান্তরালভাবে কার্যকর হতে চলেছে। আপনারা কি চিন্তা করতে পারেন এর প্রভাব কতটা সুদূরপ্রসারী? যদি ৫৭০ কিলোমিটার দীর্ঘ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের মধ্যে এই ৪৬০ কিলোমিটার এলাকা যেখানে ফেন্সিং করা টেকনিক্যালি সম্ভব, তা যদি সম্পূর্ণ সিল করে দেওয়া যায়, তবে অনুপ্রবেশকারী এবং আন্তর্জাতিক পাচারকারীদের কয়েক দশকের পুরনো সাম্রাজ্য তাসের ঘরের মতো ধুলোয় মিশে যাবে। এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক জয় নয় শুধু দর্শক, এটি ভারতের বর্ডার ম্যানেজমেন্টের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মোড় বা একটি হিস্টোরিক্যাল টার্নিং পয়েন্ট। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিদ্র করার এই লড়াইয়ে এটি একটি মাস্টার স্ট্রোক। ঠিক এই জায়গায় আমি আপনাদের এই নিউজ আর্টিকেলটির দিকে বিশেষ নজর দিতে বলবো। হেডলাইনটি একবার লক্ষ্য করুন। কলকাতা হাইকোর্ট কেন রাজ্য সরকারকে প্রকাশ্য আদালতে ভর্ৎসনা করেছিল? এর নেপথ্যে ছিল এক গভীর নিরাপত্তা সংকট। জাতীয় নিরাপত্তার স্বার্থে বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টের খাতিরে
বিএসএফের জন্য যে জমি বরাদ্দ করা অত্যন্ত প্রয়োজন ছিল তা হস্তান্তরে দিনের পর দিন প্রশাসনিক টালবাহানা চলছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভারতের বিচার বিভাগ এবং কেন্দ্রীয় সরকার এখন কার্যত একযোগে কাজ করছে। আদালত তার পর্যবেক্ষণে অত্যন্ত কড়া ভাষায় এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সীমান্ত সুরক্ষা বা বর্ডার সিকিউরিটি কোনো নির্দিষ্ট রাজ্যের ব্যক্তিগত বিষয় নয়, এটি সমগ্র দেশের অখণ্ডতার ইস্যু। ভারতের এই নতুন এবং আপোষহীন কঠোর মনোভাব থেকে বাংলাদেশের মিডিয়া এবং বুদ্ধিজীবী মহল এখন আক্ষরিক অর্থে অবসেসড হয়ে পড়েছে। তারা প্রতি মুহূর্তে এই খবরগুলো ট্র্যাক করছে। তাদের এই ভয়ের কারণটাও বেশ স্পষ্ট। তারা খুব ভালো করেই জানে যে একবার যদি আধুনিক প্রযুক্তি নির্ভর ফেন্সিং বা স্মার্ট বর্ডার ফেন্সিংয়ের কাজ সম্পন্ন হয়ে যায়, তবে কয়েক দশক ধরে চলা সেই অবৈধ মাইগ্রেশনের গোপন রুটগুলো চিরতরে ম্যাপ থেকে মুছে যাবে। ভারতের এই আইনি এবং প্রশাসনিক তৎপরতা এটাই প্রমাণ করে যে দেশের সীমান্ত এখন আর কোনো রাজনীতির দাবার গুটি নয়, বরং সুরক্ষিত এক দুর্গ। একদিকে ভারত যখন তার সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্ছিদ্র করছে, তখন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ঠিক কোন পথে হাঁটছে? স্ক্রিনে এই নিউজ আর্টিকেলের হেডলাইনটি একবার মন দিয়ে দেখুন। ভারত যখন অনুপ্রবেশকারীদের রুখতে করা পদক্ষেপ নিচ্ছে, তখন বাংলাদেশ ভারতকে পাল্টা চাপে ফেলতে চীনের সঙ্গে তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্ট নিয়ে নতুন করে দর কষাকষি শুরু করেছে। বাংলাদেশের এনএসএ খলিলুর রহমান সম্প্রতি যে চীন সফর করেছেন, তার মূল উদ্দেশ্যই ছিল বেজিংকে এই প্রকল্পে আরও সক্রিয়ভাবে টেনে আনা। আপাত দৃষ্টিতে এটি একটি উন্নয়নমূলক প্রকল্প মনে হলেও এর নেপথ্যে রয়েছে একটি অত্যন্ত সংবেদনশীল ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল চাল। ঢাকা হয়তো মনে করেছে যে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের এত কাছে চীনের উপস্থিতি নিশ্চিত করতে পারলে তারা ভারতকে একটা প্রচ্ছন্ন হুমকি দিতে পারবে। অনুপ্রবেশ বিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় এটি বাংলাদেশের একটি পাল্টা কৌশল। কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে ভারত এখন 2026 সালের সেই আত্মনির্ভর এবং আধুনিক ভারত। ভারত তার জলবন্টন নীতি বা ওয়াটার ডিপ্লোমেসি যেমন খুব ভালো বোঝে, তেমনি জানে কিভাবে নিজের বাড়ির দোরগোড়ায় ড্রাগনের উপস্থিতিকে রুখে দিতে হয়। ভারতের এই কঠোর জাতীয়তাবাদী অবস্থানের কারণে বাংলাদেশ আজ এতটাই কোণঠাসা এবং আতঙ্কিত যে তারা এখন ভারতের জাতীয় নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে বহিঃশক্তির সাহায্য নিতেও দ্বিধা করছে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপের চেষ্টা কখনোই সফল হয়নি। এখন আপনাদের মনে একটি গভীর প্রশ্ন উঠতেই পারে এবং অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় বা চায়ের আড্ডায় ভাবছেন, কেন পশ্চিমবঙ্গ এবং অসমের এই রাজনৈতিক ও প্রশাসনিক জয় ভারতের জন্য এতটা মহা গুরুত্বপূর্ণ? বন্ধুরা, বিষয়টিকে কেবল জোটের অঙ্ক দিয়ে দেখলে ভুল হবে। জিওপলিটিক্স বা ভূরাজনীতিতে পশ্চিমবঙ্গ এবং অসম কোনো ভারতের মানচিত্রের দুটি অঙ্গরাজ্য নয়। এগুলো হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রধান প্রবেশদ্বার বা গেটওয়ে টু নর্থ ইস্ট। আপনারা যদি মানচিত্রের দিকে তাকান তবে দেখবেন অত্যন্ত সংকীর্ণ একটি ভূখণ্ড, যাকে আমরা বলি শিলিগুড়ি করিডর বা বিশ্বখ্যাত চিকেন স্নেক। তার সুরক্ষা এবং স্থায়িত্ব সম্পূর্ণভাবে এই দুটি রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নির্ভর করে। যদি এই সংকীর্ণ প্রবেশদ্বারই অনুপ্রবেশ বা নাশকতার কারণে অসুরক্ষিত হয়ে পড়ে, তবে ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব এক বিশাল অস্তিত্ব সংকটের মুখে পড়ে যাবে। ভারত সরকার এবার যে অ্যান্টি ইনফিলট্রেশন ড্রাইভ শুরু করেছে, তার পেছনে কোনো আগ্রাসন নেই, বরং তার একমাত্র এবং মূল উদ্দেশ্য হলো নিজ দেশের সীমানার ভেতরে দীর্ঘস্থায়ী শান্তি রক্ষা করা এবং জনবিন্যাসের ভারসাম্য বা ডেমোগ্রাফিক ব্যালেন্স বজায় রাখা। ভারত ঐতিহাসিকভাবে এক পরম শান্তিপ্রিয় রাষ্ট্র। আমরা কোনো প্রতিবেশী দেশের সঙ্গে আগ বাড়িয়ে বিবাদে জড়াতে বা যুদ্ধ করতে চাই না, কিন্তু শান্তির দোহাই দিয়ে নিজের পবিত্র মাতৃভূমিতে নথিপত্রহীন অবৈধ প্রবেশ বা ইল্লিগাল ট্রেসপাসিং ভারত আর 1 ইঞ্চিও বরদাস্ত করবে না। দিল্লি থেকে দেওয়া এই বার্তাটি এখন হিমালয়ের মতো স্পষ্ট এবং অনড়। আজ যখন আমরা দেখি বাংলাদেশের মন্ত্রীরা বা সে দেশের মিডিয়া পুশ ইন বা পুশ ব্যাক নিয়ে আন্তর্জাতিক মহলে কান্নাকাটি করছে কিংবা কৃত্রিম হাহাকার সৃষ্টি করছে, তখন তার বিপরীতে ভারতের কাছে একটি অত্যন্ত সহজ কিন্তু অকাট্য যুক্তি বা লজিক্যাল পয়েন্ট রয়েছে। যুক্তিটি হলো, যদি আপনাদের দেশের নাগরিকরা বৈধ নথিপত্র ছাড়া আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আমাদের সার্বভৌম এলাকায় অনুপ্রবেশ না করে, তবে ভারতের কেন তাদের পাকড়াও করার বা পুশব্যাক করার কোনো প্রয়োজনীয়তা থাকবে?
অনুপ্রবেশ বা ইনফিলট্রেশন যদি না ঘটে তবে বিতাড়ন বা ডিপোর্টেশনের প্রশ্নই ওঠে না। এটি কোনো দেশের বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা নয়। ভারত কেবল তার সংবিধান এবং আইন কার্যকর করছে। নিজের বর্ডার সুরক্ষিত করা এবং নিজের দেশের নাগরিকদের সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা কোনো অপরাধ নয়, বরং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের অত্যন্ত প্রয়োজনীয় নৈতিক এবং সাহসী পদক্ষেপ। সবশেষে আমি আপনাদের এই অত্যন্ত চমকপ্রদ অথচ গম্ভীর নিউজটির দিকে নজর দিতে বলবো। আন্তর্জাতিক মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়া এখন রিপোর্ট করছে যে ভারত তার অত্যন্ত দুর্গম এবং নদীমাতৃক সীমান্ত এলাকাগুলোতে, যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া প্রায় অসম্ভব, সেখানে কুমির বা বিষধর সাপ মোতায়েন করার মতো কিছু অপ্রথাগত পদ্ধতি ব্যবহারের কথা গুরুত্ব দিয়ে ভাবছে। অনেকের কাছে এটি একটি বিতর্কিত বা ডোনাল্ড ট্রাম্প স্টাইল আইডিয়া বলে মনে হতে পারে, কিন্তু এর অন্তর্নিহিত বার্তাটি অত্যন্ত পরিষ্কার এবং শক্তিশালী। বার্তাটি হলো, আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে এবং অনুপ্রবেশকারীদের আটকাতে যে কোনো চরম স্তরে যেতে পারি। আমাদের জাতীয় নিরাপত্তা এখন কোনো আপোষের বিষয় নয়। ভারত এখন আর সেই পুরনো ধাঁচের দেশ নয় যে সীমান্তে অশান্তি হলে কেবল কূটনৈতিক স্তরে প্রতিবাদ লিপি পাঠাবে বা আলোচনার টেবিলে বসে সময় নষ্ট করবে। বর্তমান ভারত এখন কাজ করে দেখানোতে বিশ্বাসী। পশ্চিমবঙ্গ এবং অসমের এই যে আমূল রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তন আমরা প্রত্যক্ষ করছি, তা কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এটি আগামী দিনে সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতি বা সাউথ এশিয়ান পলিটিক্সের চালচিত্র বদলে দিতে চলেছে। ভারতের এই হার্ডলাইন অ্যাপ্রোচ বা কঠোর অবস্থান প্রতিবেশী দেশগুলোকে এই বার্তা দিচ্ছে যে বন্ধুত্বের হাত সবসময় খোলা থাকবে, কিন্তু ভারতের সার্বভৌমত্বকে যারা হালকাভাবে নেবে তাদের জন্য ভারতের এই নতুন রূপ হবে অত্যন্ত কঠিন এবং দুর্ভেদ্য। একবিংশ শতাব্দীর এই ভারত নিজের সুরক্ষা নিশ্চিত করতে জানে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে ভারত পিছপা হবে না। ভারত সরকার তার সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে যে বদ্ধপরিকর তা এখন প্রমাণিত। বাংলাদেশের ভয় আর চীনের সঙ্গে তাদের গোপন আঁতাত কি ভারতের এই জয়যাত্রাকে থামাতে পারবে? আপনাদের কি মনে হয়? ভারতের এই কঠোর সীমান্ত নীতি কি সঠিক? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর জিওপলিটিক্সের এমন রোমাঞ্চকর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।